হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু ভলিউমটাকে আপনার আওয়াজটা খুব দুর্বল শোনাচ্ছে। একটু জোরে বলা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ম্যাম, আমি শুনতে পাচ্ছি। বলেন। জি ম্যাম। আমি আসলে অনেকদিন ধরে ট্রাই করছিলাম। আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না। আমি ট্রাই করব গুছিয়ে কথা বলার। আর কোনো খুব অসুবিধা নেই, আপনি বলেন। সংক্ষেপে চেষ্টা করব যাতে অন্যরাও সুযোগ পায় কথা বলার। জি। আমি আর বর্তমানে আমার এজ 32। হুম, আমার 2019 সালে বিয়ে হয়। আমার বর্তমানে একটা বাচ্চা আছে, 18 মাস বয়স। হুম। তো আমার যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে আমার হাসব্যান্ডের সঙ্গে। আমার হাসব্যান্ডের মেইন প্রবলেমটাই হচ্ছে সে কোনো ইনকাম ঠিক মতো করে না, এবং আমার বাচ্চার যেটা মানে মৌলিক চাহিদা কিংবা ভরণ পোষণ সেটাও সে ঠিক মতো দিচ্ছে না। ওহো! এটাই এখন আমার মেইন আচ্ছা। প্রবলেম। হুম, আর আমার ফল্ট আমি স্বীকার করিনি। আমার ফল্ট হচ্ছে যে আমি অনেক বেশি ইমোশনাল ছিলাম ছোটবেলা থেকে। আচ্ছা, এবং তার সঙ্গে যখন আমার পরিচয় হয় তখন মানে তখন আমি টিনেজে ছিলাম। আমার 19 বছর বয়স ছিল। আমি ইন্টার পরীক্ষা দিয়েছিলাম 2012 সালে। তখন পরিচয় হয় এবং সেখান থেকে একটা রিলেশন হয়। সেটা 6 বছর দীর্ঘ ছিল সম্পর্কটা, এবং তারপর অনেক যুদ্ধ ঝামেলা করার পর বিয়ে হয় 19-এ। তো আচ্ছা। তখনও পরিবার সে থেকে রাজি ছিল না? ২ পরিবারের কেউই? থেকে আমার ফ্যামিলি রাজি ছিল না। তার আচ্ছা, ফ্যামিলিতে শুধু তার মা ছিল, আর ভাই বোন সবাই যার যার মতো বিয়ে হয়ে সেটেল। তো তার মার আচ্ছা, প্রবলেম ছিল না, কারণ সব দিক থেকে আমরা মানে ছিলাম, উঁচুতে ছিলাম, পড়াশোনা, ফ্যামিলিগত স্ট্যাটাস আচ্ছা, সব দিক থেকেই। আমার বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী। আমার বাবা একজন বিসিএস ক্যাডার। তো আমার রিলেটিভ সবাই মোটামুটি সরকারি চাকরিজীবী। তো হুম, সেখান থেকে আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে আমি চাকরি করব, জব করব, এরকম একটা ইচ্ছে ছিল। কিন্তু আমার ফ্যামিলির নানা ছোটবেলা থেকেই মানে আমার কনফিডেন্সটা খুব লো ছিল, যেটা আমি এখন এসে বুঝতে পারি হুম, 30-র পর। যে আমার সঙ্গে মানে অনেক নেগেটিভ, আমি নেগেটিভ একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি। বাবা মার ঝামেলা, অনেক খারাপ একটা মানে আচ্ছা, আমাকে ঘর থেকে বের হতে দিত না। স্কুল টু বাসা, বাসা টু স্কুল, কোনো বন্ধু বান্ধব না, বাইরে খেলতে দেওয়া না, খুব বেশি মানে রেস্ট্রিক্টেড রেখে আমাকে বড় করা হয়েছে। হুম, মানে আমি কারোর সঙ্গে যে কথা বলবো সেই মানে কনফিডেন্সটা আমি পেতাম না ছোটবেলা থেকে। এখনো আমি পাই না, তবে এখন আমি ট্রাই করি নিজেকে চেঞ্জ করার। বাচ্চার মুখের দিকে তাকে আমি চেষ্টা করতেছি যে আমি আমার নিজেকে আরো পরিবর্তন করব। হুম, তো যার কারণে একাকিত্ব ছিল, সবকিছু মিলে একটা রিলেশন হয়, যেটা আমার ভুল ছিল। আর আমি মাস্টার্স কমপ্লিট করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, কিন্তু আমি চাকরির জন্য ট্রাই করেছি সরকারি, কিন্তু হয়নি। আর আচ্ছা, প্রাইভেট কোনো জবের জন্য আমার বাবা অ্যালাউ করেনি, বা আমাকে ঢাকা দিয়ে যে আমি ট্রাই করবো সেই সুযোগটা আমাকে কোনোদিন দেয়নি। এমনকি একটা পরীক্ষা দিতে ঢাকা যাব, সেটাও আমাকে কোনোদিন অ্যালাউ করেনি। আচ্ছা, বিয়ের পরেও আমার হাজবেন্ড অ্যালাউ করেনি কখনো চাকরির জন্য। আচ্ছা, সরি, সরি। তো না আমার ঠিক হাজবেন্ড আছে। অনেকটা ইয়া ছিল যে আমাকে সে ব্যালকনিতে যাইতে দিত না। হুম, তার ভালোবাসাটা এরকম ছিল যে সে, আমি বেলগুড়িতে গেলে আমাকে হয়তো কোনো পুরুষ দেখে ফেলবে, রান্নাঘরের জানলা লাগিয়ে রাখা, হয়তো কেউ দেখে ফেলবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। তো তার হুম, পড়াশোনার কোয়ালিফিকেশন আমার থেকে লো। তো যাই হোক, আমি অনেক বেশি যে বললাম যে আমি কথা বলতে গেলেও কান্না করে ফেলি, আমি খুবই নরম মনের। তো এইটাই আমার লাইফের সবচেয়ে বড় দোষ, যে আমি অনেক বেশি ইমোশনাল ছিলাম। তো আমি আপনাদের অনুষ্ঠান অনেক আগে থেকে ফলো করি, আমি অনেক কিছু শিখেছি এখান থেকে। এবং আমি আগের অনুষ্ঠানগুলো ফলো করে এটা বুঝতে পারছি যে এরকম একটা হাজবেন্ড থাকলে এটা বেবি নেওয়াটা ঠিক হবে না। এবং আমি তার জন্য 3 বছর, 3.5 বছর ওয়েট করেছি। তাকে আচ্ছা, অনেক বুঝাইছি যে তোমার যতটুকু কোয়ালিফিকেশন তার মধ্যেই তুমি ট্রাই করো। 20-25 হাজার, 30 হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না। তুমি ক্যাব চালাও, তুমি একটা কিছু করো। হুম, কিন্তু সে রাজনীতি করতো, কিছু টাকা ইনকাম হতো না। আমি অনেক সাপোর্ট দিয়েছি। দিয়ে করোনার মধ্যে আমি আমার গহনাগাটি সব বিক্রি করেছি। আমার অনার্স লাইফের জমানো সেভিং ছিল, সেটা আমি সব করেছি। একটা মানুষের জন্য যা করা যায় আমি সব করেছি, কিন্তু সেটাই আমি করব, হচ্ছে ব্যবসা করব, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু ফিক্সড কোনো কিছু হয় না যেটা থেকে আমি মাসিক একটা ইনকাম দিয়ে বাসা ভাড়া দিয়ে সবকিছু নিয়ে চালাবো। তো বিয়ের পরও বাবার বাড়িতে বেশি থাকা হতো। আর এখন যে সিচুয়েশন এসে দাঁড়াইছে, আমি আর লম্বা করবো না কথা, যে এখন আমার বাচ্চা হইছে 18 মাস ধরেই আমি এখানে আছি বাবার বাড়িতে। এখন বিষয়টা হচ্ছে যে একটা সেলফ রেসপেক্ট এত বেশি আঘাত লাগে সবার কাছ থেকে, বিশেষ করে আমার হুম, মা। মানে এত বেশি আমাকে অপমান করে, কথায় কথায় এত বেশি অপমান করে যে আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি সুইসাইডই করে ফেলি। কিন্তু আমি বাচ্চার মুখের দিকে তাকাইতে এটা করতেও পারবো না।
আবার আমাকে কোনো জায়গায় টিউশনই করার বা আমার বাবা মা পারমিশন দেয়নি, যে তাদের এতে আঘাত আসবে, তাদের সবাই কি বলবে যে তারা চাকরিজীবী, আমি ঘর থেকে বের হবো, কাজ করবো, এটা তারা অ্যালাউ করেনি। তো আমি এই এমন একটা কন্ডিশনে যে আমি না পারবো, এখন আমি বাচ্চাটাকে রেখে কোনো কিছু করতে না পারবো, আমি ঢাকায় মুভ করতে, আবার আমার 30 ক্রস হয়ে গেছে, আমি না পারবো আবার মানে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে। তো আমি জানি যে এটা আমাকে ফেস করে চলতে হবে। তাও আমি আজকে ট্রাই করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে কোনো কিছু মানে আমি কোনো জাস্ট সাজেশন পাই কিনা এটার জন্য আর কি। থ্যাংক ইউ ম্যাম। খুবই ভালো করেছেন, ফোন করেছেন আমাদেরকে, এবং এতদিন পর্যন্ত যখন আপনি একটু সামাল দিতে পেরেছেন এবং এখন যখন আপনি জিনিসটা আরো একটু বুঝতে পারছেন, আমরা আশা করি যে সামনে আপনি জিনিসটাকে আরো সুন্দরভাবে সামাল দিতে পারবেন, কারণ দক্ষতা আপনি একটু একটু করে যে অর্জন করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। না হলে আপনি বলছিলেন যে গুছিয়ে বলতে পারবো না, আপনি কিন্তু চমৎকারভাবে আপনার পরিস্থিতি তুলে ধরলেন। বাবার বাসায় যে আপনি এখন আছেন, এখানে কি আপনার আর অন্য কোনো ভাই বোন কেউ আছে, না শুধু আপনি আর আপনার? না, আমি, আমার ভাই আছে, আমরা 2 ভাই বোন, আমার ভাই, আমার ভাইয়ের বউ, বাবা মা, আমি, আমরা 2 ভাই বোনই আমাদের ফ্যামিলিতে। আচ্ছা, ভাইয়ের বউ কি একই বাসায় থাকেন? হ্যাঁ, আমরা সবাই একই সাথে থাকি, একই বাসায়। হ্যাঁ। আপনার হাজবেন্ড কি আসা যাওয়ার মধ্যে থাকেন, নাকি উনিও এখানে চলে এসেছেন? না না, উনি এখানে আসে না, উনি আসে 2 মাস 3 মাস পর বাচ্চার জন্য কিছু জিনিসপত্র নিয়ে, খেলনাপাতি নিয়ে আসে। মাঝে মাঝে হয়তো 10,000 টাকা দিল, 3-4 মাস খবর নেই। কিন্তু এইভাবে তো আসলে চলে না। একটা বাচ্চার মানে সেরেলাক লাগে, ডাইপার লাগে, আমার অনেক টাকার প্রয়োজন পড়ে, এগুলো হয়তো আমার মারই বিয়ার করতে হচ্ছে। কিন্তু আমি ওই যে মানে আমি প্রচন্ড মানে সেলফ রেসপেক্টফুল একটা মানুষ ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না। আমার মার কাছ থেকে আমার হেল্প নিতে হচ্ছে, যেটা আমি অনিচ্ছা সত্ত্বেও নিচ্ছি, কিন্তু প্রচন্ড রকম ভাবে আমাকে মানে হেনস্থা হতে হচ্ছে পরিবারের সবার কাছে। বা ভাই বাবা হয়তো কম বলতেছে, তারা পুরুষ মানুষ বাইরে থাকে, মা হয়তো অফিস করে আসলো, বাচ্চাটা হয়তো একটু দুষ্টুমি করলো বা একটু কিছু করলো, যেহেতু 18 মাস বয়স, 28 শিখতে মাত্র। তো দেখা যাচ্ছে যে প্রতিটা বিষয়ে উনি খুব মুখ খারাপ করতেছে, খুবই মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। হ্যাঁ, উনিও একজন শিক্ষিত, কিন্তু উনারও বয়স হইতে প্রায় 60-এর কাছাকাছি। উনি এখন আর 3 মাস পরে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন। কিন্তু আমি বুঝতে পারি যে আসলে এটা আমি এখানে থাকি বা আমার যেটাই হোক, হয়তো একবার ভালো, 2 বার ভালো, 3 বার ভালো, হয়তো 4 বারের সময় ওনার আর ভালো লাগতেছে না। হয়তো আমি না থাকলে ওনার এই বাচ্চার দুষ্টুমি গুলো হতো না, বা উনি শান্তিতে ঘুমাইতে পারতো, বা উনি শান্তিতে টেলিভিশন দেখতে পারতো, খবর দেখতে পারতো, বাচ্চার জন্য। এটাই বুঝতে পারছি। আপনার ভাইয়ের কি কোনো বাচ্চা আছে? না, আমার ভাইয়ের এখনো বেবি হয়নি, না হয়নি এখনো। ঠিক আছে, আমরা একটু দর্শক আমাদের অতিথি যারা আছেন ওনাদের কাছ থেকে একটু জানতে চাই। আমাদের কারো কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্ন নাই। না, এখানে আসলে মানে ওনার ডেসক্রিপশনটাতে উনি মানে পুরোটাই বলে পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে বলতে পারছেন। হ্যাঁ, আমরা তাহলে আলোচনা করি। প্রশ্ন এই ক্ষেত্রে নাই। জি, আমরা একটু আলোচনা করি। আপনার প্রতি সম্পূর্ণ সমবেদনা থাকলো, আপনি একটু আলোচনাটা শুনেন। আশা করি আপনি নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবেন। একটু সাহস দরকার, আপনার সাংঘাতিকভাবে আত্মসম্মানে আঘাত লাগছে, যেটা আমরা বুঝতে পারছি। আমরা একটু আলাপ করি, আপনি শুনেন। আবার যদি কখনো প্রয়োজন হয় ভবিষ্যতে, আপনি তো নাম্বারটা জানেনই, এখানে আবার ফোন করবেন, ঠিক আছে? আমরা তাহলে একটু চলে আসি। আপা, উনি বারবার বলছিলেন যে আমার খুব আত্মসম্মানে লাগছে। এটা একটা কোর জায়গা, যে উনি আসলে ব্যক্তিত্বের জায়গাটা থেকে উনি নিজেকে যেভাবে দেখতে চান, যেভাবে অনুভব করতে চান, সেভাবে পারছেন না। তো সেইটা একটা ব্যাপার। এখন খুবই প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি আছেন, যে ওনার একদিকে বাচ্চা, বাবা মায়ের বাড়িতে আছেন, ওখানে একটা অসুবিধা হচ্ছে। উনি লজিক্যালি বুঝতে পারছেন যে মা মাঝে মাঝে বিরক্ত হচ্ছেন, কেন হচ্ছেন। আবার এদিকে হাজবেন্ডের জায়গাটা নির্ভর করাও যাচ্ছে না। হ্যাঁ, উনি মাঝখানে একটা কথা বলছিলেন যে এখন বুঝতে পারি আমি ভুল করেছি। তো এটা কিন্তু যখন আমি বারবার এই কথাটা নিজেকে বলি যে আমি যেই সম্পর্কটার মধ্যে গেছি সেই সম্পর্কটা একটা ভুল সম্পর্ক, বা আমি ভুল করেছি, এইটা আসলে নিজে থেকেই খুব বড় ধরনের শক্তি ক্ষয় করে, ব্যথা তৈরি করে নিজের জন্য।
এবং এটা হচ্ছে যে আমি কেন এটা করলাম, ওই প্রশ্নটাই কিন্তু আবার নিজের সম্মানটাকে নিজের কাছে নষ্ট করছে। মানে এটা আপনি বলছেন একটা চক্রের মতো কাজ করছে। তো আমি এখানে যেটা বলবো যে এই সম্পর্কটা তো আসলে উনি একটা পজিটিভ কিছু চিন্তা করেই তো তৈরি করেছিলেন। হ্যাঁ, উনি যেভাবে তৈরি করেছিলেন, যেভাবে চিন্তা করেছিলেন, সেইভাবে হয়তো সম্পর্কটা কাজ করে নাই, এখন ভিন্নভাবে দেখছেন। তো ভিন্নভাবে দেখার বিষয়টা সত্য, কিন্তু আমি ভুল করেছি এই জায়গাটায়। যদি হচ্ছে উনি ভিন্নভাবে দেখেন যে না, আমি আসলে ভুল করা না, আমি তখন ঠিক ভেবেছিলাম বলেই সম্পর্কটায় গেছি, এবং আমি আসলে ভুল করি নাই, এইটা হচ্ছে ওনাকে কিন্তু ভীষণ রকম আমার কাছে মনে হয় যে একটা স্বস্তির জায়গা তৈরি করবে। মানে উনি যে নিজেকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন প্রতিনিয়ত, একটা অপরাধ বোধ সব সময় কাজ করছে, আমি ভুল করেছি। তো এটা আমি আপনাকে যেটা বলবো, আমি রিকোয়েস্ট করব আপনাকে এই জায়গাটায় ভাবতে যে আপনি আসলে সম্পর্কটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন, সেইভাবে চিন্তা করেই একটা সম্পর্ক তৈরি করেছিলেন। এখানে আসলে আপনার কোনো দায় নাই, এটা হচ্ছে মূল কথা। এরপরে যদি আমরা আসি যে আসলে বর্তমান পরিস্থিতিতে কি করা যেতে পারে, সেখানে হচ্ছে যে এই চাকরির যে ব্যাপারটা উনি বলছিলেন যে সরকারি চাকরি করতে হবে, এটা আমাদের একটা অনেকের মধ্যেই একটা চিন্তা থাকে যে চাকরি করা মানে হচ্ছে সরকারি চাকরি করতে হবে। আবার হচ্ছে অন্য চাকরির জন্য চেষ্টা করা, চিন্তা করা, শুধু চাকরি না, কাজ যেখান থেকে আয় করার একটা সুযোগ তৈরি হতে পারে। আমি বলবো যে এই জায়গাটায় যদি উনি ভাবেন যে আসলে অল্টারনেটিভ কি ওয়ে আছে, বিকল্প কি ওয়ে আছে, যেটা দিয়ে উনি যেই এখন একটা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে আছেন, সেখানে উনি ইয়ে করতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন। আর যে আমার কাছে আরেকটা জায়গা মনে হলো, এই যে মায়ের সাথে যেই ইয়াটা হচ্ছে, মা বিরক্ত হচ্ছেন, আমার মনে হয় যে যদি উনি একটু মায়ের সাথে ওনার ইমোশনটাকে শেয়ার করতে পারতেন, সেটা হয়তো বা ওনার ইমোশনটাও মা বুঝতেন, আবার হচ্ছে মায়ের এই জায়গাটায় কি কাজ করছে। কারণ অনেক সময় কিন্তু মেয়ের টানাপোড়েনের এই অবস্থাটা দেখেও কিন্তু মায়ের মানসিক একটা চাপ তৈরি হয়। তখনও কিন্তু দেখা যায় যে আমরা যেখানে কিছু হেল্প করতে পারছি না, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সন্তান কষ্ট পাচ্ছে, মা অসহায় বোধ করছে, মার মানসিক চাপ হচ্ছে, সেখান থেকেও কিন্তু অনেক সময় আমার দুঃখ হচ্ছে, মানসিক চাপ হচ্ছে, কিন্তু আমি রাগ দেখাচ্ছি, সেটাও হয় অনেক সময়। সেজন্য আমি বলবো যে মায়ের সাথে কথা বলা যেতে পারে, তাহলে হচ্ছে যে তারও যে খারাপ লাগে, কষ্ট হয়, এবং সে বুঝতে পারে যে মায়ের এই জায়গাটায় বিরক্তির কারণটা কি, সেটাও মাকে এক ধরনের স্বস্তি দিবে। আবার মা কেন এখানে বিরক্ত হচ্ছেন, রেগে যাচ্ছেন, সেই জায়গাটায় হয়তো বা ভিন্ন কিছু আসতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। ইমোশনাল এক্সচেঞ্জটা তাদের মধ্যে সম্পর্কটাকে হয়তো বা আরেকটু দৃঢ় করতে পারে, আরেকটু সহজ করতে পারে। কারণ উনি বলছিলেন যে বাবা মারও আন্তঃসম্পর্কে ঝামেলা ছিল, সেই কারণেই কিন্তু উনি আসলে বাসা থেকে বের হয়ে যাওয়ার উপায় হিসেবেই এটাই আসলে হয়, বাবা মার ঝামেলা থাকলে বাচ্চারা যে কোনো ভাবে বের হতে যে এমন একটা সিদ্ধান্ত স্বস্তি খোঁজে এবং এই ধরনের একটা সম্পর্কে জড়িয়ে পড়লো। এখন আবার যখন ফিরে আসতে হচ্ছে সাথে আরেকটা বাচ্চা নিয়ে, তো মায়ের সাথে যদি আবেগের যোগাযোগের সেতুটা আবার তৈরি করা যায় কিনা, এবং সেই ক্ষেত্রে বোধহয় পরস্পরকে স্বস্তিটা দিতে পারবে। আমরা অনেক সময় মনে করি যে আসলে ওই কষ্টের কথাটা বললে মা হয়তো কষ্ট পাবেন, মা হয়তো মন খারাপ করবেন, কান্নাকাটি করবেন। আসলে ওই কান্নাটা কিন্তু তার ইমোশনটা রিলিজ হতে হেল্প করে, সেটা কিন্তু সম্পর্কটাকে আরো দৃঢ় করে, একজন আরেকজনকে কাছে আনে, বুঝতে সহযোগিতা করে। অসহায়ত্বের জায়গাগুলো শেয়ার করাটাও কিন্তু অনেক সময় সম্পর্ককে শক্তিশালী করে। এটাও নিজের যত্ন, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। সেটাই আমার দিক থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওনার মায়ের যে বিষয়টা, মা কিন্তু কর্মজীবী ছিলেন। ওনার কাছ থেকে যেটা শুনলাম যে মাও চাকরি করতেন, বাবাও চাকরি করতেন, দুজনের মধ্যে
মানে কিছু সমস্যা হচ্ছিল, কিন্তু ওনারা কিন্তু এখনো একই সংসারে আছেন এবং ওনাদের কিন্তু এই বয়সে সে ছেলে বিয়ে করছে, মেয়ে বিয়ে করছে, ওরা কিন্তু একটা ফ্যামিলিতেই আছেন। মানে ওনারা ওনাদের মধ্যে যে কনফ্লিক্ট ছিল সেটা কিন্তু ম্যানেজ করেই আছেন। তো সেখান থেকে মার কাছ থেকে কিন্তু অনেক শেখার ব্যাপারও আছে। এক, দুই হচ্ছে যে কাজের ব্যাপারটা এবং মায়ের ইমোশন, যেটা যে এই বিয়ে সংক্রান্ত ব্যাপারে মায়ের আবেগটা কি ছিল সেটা কিন্তু শোনা হয়নি। মানে উনি চাইলে শুনতে পারেন, কারণ তারও কিছু ক্ষোভ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, সেটা শেয়ার করলে কিন্তু ওনার এই আচরণটা অনেকটা বাষ্পটা চেঞ্জ বের হয়ে যাবে, হয়ে আচরণটা নমনীয় হবে। এবং যেহেতু উনি কর্মজীবী মহিলা ছিলেন, এই অবস্থাতে উনি কিন্তু একটা ভালো পরামর্শ দিতে পারেন যে মেয়েটা কি করতে পারে, গভর্নমেন্ট জব করবে না মানে বেসরকারি জব করবে, অথবা কি মানে কোনো ব্যবসায়িক উদ্যোগ নেবেন, অনেক কিছুই করা যায়। আবার এই ব্যাপারে ওনাকে যে ভালোবাসেন সেটা হচ্ছে ওনার হাজবেন্ড, তাকে কিন্তু তার সাথে কিন্তু কথা বলা যায়। হ্যাঁ, এমন না, তার আবেগটা দেখা যায় যে সে সামান্য কিছু পেলেও ওই খেলনা কেনার সামর্থ্য হলেও ওইটা নিয়েই চলে আসে। তো এই যে ভালোবাসাটা, এটা কিন্তু শর্তহীন একটা ভালোবাসা। তো এটা কিন্তু ভুল না, যদিও ওনার কাছে ভুল মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের সম্পর্ক যত সময় যায় এটা ভ্যালিডেট করতে হয়, প্রতি মুহূর্তের সাথে খাপ খাওয়াতে হয়। তো সেই জায়গাটা আমার মনে হয় দরকার।